দক্ষিণ এশিয়ার পরিমণ্ডলে ভারত ক্রমেই আধিপত্য হারাচ্ছে। শ্রীলঙ্কা, নেপাল, ভুটানের সাথে ভারতের দূরত্ব ইতোমধ্যে স্পষ্ট হচ্ছে। ক্রমেই ভারত দক্ষিণ এশিয়ায় বন্ধুহীন হয়ে পড়ছে। ভারতের জন্য সবেধন নীলমণি হিসেবে ছিল বাংলাদেশ। 5 আগস্ট শেখ হাসিনার পলায়নের পর ভারতীয় আধিপত্য বাংলাদেশে তলানিতে ঠেকেছে। বাংলাদেশের জনগণ নিজেদের জাতীয় চেতনা অনুসারে তার বিদেশ নীতি ঠিক করছে, আর এতে দিল্লির কপালে চিন্তার ভাঁজ দেখা দিচ্ছে। এমন প্রেক্ষাপট যখন সামনে দাঁড়িয়ে, তখন বাংলাদেশকে অস্থিতিশীল করে পতিত আওয়ামী লীগ ও পলাতক শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করাতে চায় ভারত, এমন দাবি করা হচ্ছে নানা মহল থেকে। বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে ভারতীয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এবার বাংলাদেশে গোপন মিশনে নিয়েছে। বাংলাদেশকে নিয়ে ভয়ঙ্কর মিশনে নেমেছে ভারত। দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বাংলাদেশের 300 মানুষকে হত্যার পরিকল্পনা করেছে। এছাড়া নানা অজুহাতে পরিকল্পিতভাবে আন্দোলন বিক্ষোভ করিয়ে আগামী 26 মার্চের মধ্যে বাংলাদেশে চরম নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে চায় দিল্লির বুকে চলা তুষের দহন আর থামছে না। শেখ হাসিনা নেই, তবুও বাংলাদেশ আছে, এটা ভাবতেই হয়তো মোদী প্রশাসনের গা শিউরে ওঠে। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে 4 দিনের সফরে বাংলাদেশে আছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার এই সফরকে কেন্দ্র করে শুরু হয়েছে নানা ধরনের আলোচনা। বিশেষ করে অনেকেই বলছেন শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত নিয়ে আসতে জাতিসংঘের মধ্যস্থতার জন্যই এসেছেন জাতিসংঘের মহাসচিব। প্রশ্ন উঠছে, বাংলাদেশ কি পারবে জাতিসংঘের মাধ্যমে ভারতকে চাপ তৈরি করতে, নাকি এইসব নয়? রোহিঙ্গা সংকট ও আগামী দিনের নির্বাচন নিয়ে কথা বলতে আসছেন গুতেরেস। শিবিরের সাবেক সাথী, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা জনাব মাহফুজ আবদুল্লাহ, তার কিছু গুরুত্বপূর্ণ রহস্য আজকে ফাঁস করব। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, লাকি আক্তারের মতো শাহবাগীরা ফের মাঠে। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের নীল নকশায় টার্গেট কিলিং। আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে বাংলাদেশ নিয়ে রয়ের ভয়ঙ্কর মিশনের পরিকল্পনা ফাঁস। 300 জনকে হত্যার টার্গেট ও হঠাৎ জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশ সফর কি শেখ হাসিনার বিচারের ইঙ্গিত দেয়? এবং শিবিরের সাবেক সঙ্গী উপদেষ্টা মাহফুজ আলমের আসল রহস্য ফাঁসের ঘটনা প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত খবরগুলো দেখে আসি। দক্ষিণ এশিয়ার পরিমণ্ডলে ভারত ক্রমেই আধিপত্য হারাচ্ছে। শ্রীলঙ্কা, নেপাল, ভুটানের সাথে ভারতের দূরত্ব ইতোমধ্যে স্পষ্ট হচ্ছে। ক্রমেই ভারত দক্ষিণ এশিয়ায় বন্ধুহীন হয়ে পড়ছে। ভারতের জন্য সবেধন নীলমণি হিসেবে ছিল বাংলাদেশ। 5 আগস্ট শেখ হাসিনার পলায়নের পর ভারতীয় আধিপত্য বাংলাদেশে তলানিতে ঠেকেছে। বাংলাদেশের জনগণ নিজেদের জাতীয় চেতনা অনুসারে তার বিদেশ নীতি ঠিক করছে, আর এতে দিল্লির কপালে চিন্তার ভাঁজ দেখা দিচ্ছে। এমন প্রেক্ষাপট যখন সামনে দাঁড়িয়ে, তখন বাংলাদেশকে অস্থিতিশীল করে পতিত আওয়ামী লীগ ও পলাতক শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করাতে চায় ভারত, এমন দাবি করা হচ্ছে নানা মহল থেকে। বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে ভারতীয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এবার বাংলাদেশে গোপন মিশনে নেমেছে। যদিও অসমর্থিত সূত্রের এমন দাবি পুরোপুরি যাচাই করা সম্ভব হয়নি, তবে এমন দাবির সপক্ষে ধীরে ধীরে কিছু আলামত স্পষ্ট হচ্ছে। জানুয়ারির শেষ দিকে আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের এক পোস্টে দাবি করেছেন যে বাংলাদেশে এজেন্টদের আনাগোনা বেড়েছে। সাথে তিনি তখন 2 জন এজেন্টের পরিচয়ও প্রকাশ করেছেন। তিনি সম্প্রতি আরেক পোস্টে ভারতীয় গোয়েন্দাদের বাংলাদেশে আসার কথা জানিয়ে সতর্ক করেছেন, যদিও তার দাবির সপক্ষে তিনি পরবর্তীতে আরও তথ্য প্রমাণাদি প্রকাশ করেননি। জানা যাচ্ছে, নানা অজুহাতে পরিকল্পিত আন্দোলন বিক্ষোভ করিয়ে আগামী 26 মার্চের মধ্যে বাংলাদেশে চরম নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা চলছে। ইতিমধ্যে বিভিন্ন দেশে বিভিন্ন নামে আন্দোলন বাঁধানোর চেষ্টা চালিয়েছে একটি মহল। এসব আন্দোলন প্রচেষ্টাকে নেটিজেনরা অমুক লীগের আন্দোলন, তমুক লীগের আন্দোলন এমন নানা অভিধায় অভিযুক্ত করতে দেখা গিয়েছে। দেশের শান্তিপ্রিয় সংখ্যালঘু সম্প্রদায়কে ব্যবহারের হীন প্রচেষ্টার মাধ্যমে দেশে দাঙ্গা লাগানোর চেষ্টা নস্যাৎ করে দিয়েছে দেশপ্রেমিক জনতা। একের পর এক আন্দোলন বাঁধিয়ে দেশের অর্থনীতিকে চাপে রাখার চেষ্টা হচ্ছে বলেও বিশ্লেষকরা মন্তব্য করেছেন। সর্বশেষ আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলার মাধ্যমে একটা পক্ষ শাহবাগে নতুন করে অবস্থান নিতে চেয়েছিল। তাদের প্রতিরোধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছাত্র রাতেই রাস্তায় মিছিল নিয়ে নেমে আসে। এভাবে পাল্টা পদক্ষেপে ছাত্ররা দখলে নেয় শাহবাগ চত্বর। এদিকে একাধিক অসমর্থিত সূত্র দাবি করেছে ভারতীয় গোয়েন্দারা বাংলাদেশে হাই ভ্যালু টার্গেট কিলিং এর কোভার্ট অপারেশনে নামতে পারে, যদিও এমন তথ্য পুরোপুরি যাচাই করা সম্ভব হয়নি।
তবে ঢাকায় বিভিন্ন শীর্ষ সন্ত্রাসীর আনাগোনা বেড়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ঘোলাটে করতে চেষ্টা করছে বিভিন্ন সন্ত্রাসী দল। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের অবাধে ঘোরাফেরার ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গিয়েছে। অভিযোগ আছে, বিগত সময়ে ভারতীয় একটি গোয়েন্দা সংস্থার ছত্রছায়ায় ছিল সুব্রত বাইন। তাকে রাজনৈতিক গুপ্ত হত্যার জন্য ব্যবহার করা হতে পারে বলেও আশঙ্কা করছে সংশ্লিষ্ট মহল। ভারতীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে এসব অভিযোগ ডালপালা মেলতে শুরু করেছে। বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত বাধাগ্রস্ত করতেও তাদের সরব উপস্থিতির কথা শোনা যাচ্ছে। তাদের পরিকল্পনার মধ্যে ধর্মীয় সহিংসতা সৃষ্টি করা, বিভিন্ন স্থাপনায় আগুন দেয়া, গুজব ছড়ানো, আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা থাকতে পারে বলেও জানা যাচ্ছে। ইতোমধ্যে ভারতীয় মিডিয়ার কিছু রিপোর্টে এমন ইঙ্গিত দেওয়া হয়েছে। এসব মিডিয়া পরিকল্পিত মিথ্যাচারের মাধ্যমে বাংলাদেশকে নেতিবাচকভাবে উপস্থাপনের চেষ্টা করছে বলেও অনেকে মনে করছেন। গত মঙ্গলবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতীয় মিডিয়ায় পরিকল্পিতভাবে অনবরত মিথ্যাচারের প্রতিবাদ জানিয়েছে। এদিকে পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা জানাচ্ছেন, দেশি বিদেশি ষড়যন্ত্র রুখতে সব ধরনের প্রস্তুতি রয়েছে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার পালিয়ে গেলেও থেমে নেই ষড়যন্ত্র। বিভিন্ন সূত্রে দাবি করছে, ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর এই মুহূর্তে অগ্রাধিকার হল সদ্য গঠিত তরুণদের রাজনৈতিক দলে ভাঙন ধরানো এবং বর্তমান সরকারকে নভেম্বরের মধ্যে হিজবুত তাহরির ও শিবির প্রভাবিত সরকার বলে প্রতীয়মান করার চেষ্টার মাধ্যমে একটা অস্থিরতা তৈরি করা। এভাবে দেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করা হতে পারে। দেশের মানুষের একটা অংশের এমন আশঙ্কা রয়েছে বলেও শোনা যাচ্ছে। এদিকে 2013 সালের গণজাগরণ মঞ্চের গঠনেও ভারতের প্রত্যক্ষ মদত রয়েছে বলেও শোনা যায়। 2013 সালের টাইমস অফ ইন্ডিয়ার পরপর দুইটি প্রতিবেদনেও এমন ইঙ্গিত উঠে এসেছে। এখন আবার শাহবাগকে কেন্দ্র করে আরেকটি অস্থিরতা সৃষ্টির পায়তারা হচ্ছে কিনা সে বিষয়েও প্রশ্ন আসছে সচেতন মহল থেকে। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে 4 দিনের সফরে বাংলাদেশে আছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার এই সফরকে কেন্দ্র করে শুরু হয়েছে নানা ধরনের আলোচনা। বিশেষ করে অনেকেই বলছেন, শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত নিয়ে আসতে জাতিসংঘের মধ্যস্থতার জন্যই এসেছেন জাতিসংঘের মহাসচিব। প্রশ্ন উঠছে, বাংলাদেশ কি পারবে জাতিসংঘের মাধ্যমে ভারতকে চাপ তৈরি করতে, নাকি এইসব নয়? রোহিঙ্গা সংকট ও আগামী দিনের নির্বাচন নিয়ে কথা বলতে আসছেন গুতেরেস। প্রায় 7 বছরের মাথায় জাতিসংঘ মহাসচিবের দ্বিতীয় দফা সফর নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে। মূলত তার এই সফরে রোহিঙ্গা শরণার্থী সংকট এবং মানবাধিকারের প্রসঙ্গ বেশি অগ্রাধিকার পাবে বলছে সরকার। এছাড়া বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কেও আলোকপাত করতে পারেন জাতিসংঘ মহাসচিব। এছাড়া জাতিসংঘ মানবাধিকার দপ্তরের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন তাদের প্রতিবেদনে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে প্রায় 1400 মানুষ মারা যাওয়ার তথ্য দিয়েছে। ফলে এমন হত্যাকাণ্ডের জন্য জবাবদিহিতার প্রসঙ্গ আনতে পারেন জাতিসংঘ প্রধান। এর বাইরে সিভিল সোসাইটির সঙ্গে অনুষ্ঠেয় বৈঠকটিকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেক বিশ্লেষক, যেখানে আগামী দিনের অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে গণতন্ত্রে ফিরে যাওয়া নিয়ে জাতিসংঘের প্রত্যাশা নিয়ে কথা বলতে পারেন বলে ধারণা করা যাচ্ছে। জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশ সফর এই মুহূর্তে রাজনীতির কি সমীকরণ তৈরি করবে তা নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলেন, উনি আসছেন, আমি মনে করি একটা সুযোগ তৈরি হয়েছে তার সাথে আলোচনা বসা, বড় আকারে আলোচনা বসা, যেহেতু আমেরিকা বড় আকারে জাতিসংঘ থেকে সরে দাঁড়াচ্ছে এবং সে সরে দাঁড়াচ্ছে সেটা পরিষ্কার। সে অলরেডি WHO থেকে বার হয়ে গেছে, এমনকি হিউম্যান রাইটস কাউন্সিল সেখান থেকেও বার হয়ে গেছে। এবার আমি মনে করি যেভাবে কথাবার্তা হচ্ছে, যারা এটা নিয়ে কাজ করেন তারা অলরেডি বলছেন ইউনিসেফ, ইউনেস্কো এগুলো থেকে হয়তো সে উইথড্র করবে। এই জায়গায় বোঝা যাচ্ছে যে একটা বড় প্রেশার পড়বে রোহিঙ্গাদের যেই বাজেটটা প্রয়োজন, তারা যেহেতু এখানে থাকছে, সেই জায়গায় ওই ডেফিসিটটা, যে গ্যাপটা হবে, সেই গ্যাপটা কিভাবে পূরণ করা হবে, এটাই হওয়া উচিত মূল আমাদের আলোচনা। সেক্রেটারি জেনারেল যেহেতু ওনার অনেক পরিচয় আছে, অনেক দেশের সাথে সম্পর্ক আছে, তার অফিস এই যে গ্যাপটা হবে সেই গ্যাপটা পূরণ করতে পারবে কিনা এবং কিভাবে পারবে। এবং আমাদের দিক থেকে হোমওয়ার্ক করা দরকার। অনেক কস্ট আছে যেখানে কস্ট কাটিং করা যায় কিনা, মূল একেবারে যেই নেসেসিটি দরকার, যেটা না হলেই হবে না, সেই হিসাবটা বার করা দরকার। তারপর পরের হিসাবগুলো আনা যেতে পারে। শিবিরের সাবেক সাথী, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা জনাব মাহফুজ আবদুল্লাহ, তার কিছু গুরুত্বপূর্ণ রহস্য আজকে ফাঁস করব। তিনি একজন সাবেক শিবির হয়েও জামাত শিবিরের বিরুদ্ধে একটা মেগা প্রজেক্ট হাতে নিয়েছেন,
পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় জামাত শিবিরের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছেন, জামাতকে ডিমোরালাইজ করে যাচ্ছেন শুধুমাত্র তার ব্যক্তিগত রাজনৈতিক আত্মপ্রতিষ্ঠার জন্য। জামাত যুদ্ধাপরাধে সহযোগী ছিল, শাহবাগীরা যে কথা বলতো মাহফুজ সেই কথা বলছে। এমনকি আপনি অবাক হবেন, রহস্যটা কি? এই যে এটিএম আজহারুল ইসলাম এখনো মুক্তি পাচ্ছে না এবং জামাতের নিবন্ধন এখনো ফিরে পাচ্ছে না, এগুলোর পেছনে কলকাঠি নাড়ছে এই মাহফুজ আলম। অতএব মাহফুজ এখন শাহবাগীদের প্রোটেক্ট করতে নেমেছে সরকারি পোস্ট পজিশন হোল্ড করে। একই সাথে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে দিচ্ছে না, জামাতের নিবন্ধন ইস্যুটাও ঝুলিয়ে রেখেছে সরকারি মেকানিজম ব্যবহার করে। অতএব জামাতের এখন কি করণীয় এটা আগে বলি। জামাতকে যদি রাজনীতিতে টিকতে হয় এবং জিততে হয়, মাহফুজের বিরুদ্ধে এখন সোচ্চার হতে হবে। সাবেক শিবির সাবেক সাথী এই বলে মাহফুজকে মোটেও ছাড় দেওয়া যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির মাহফুজকে কঠিন জবাব দিয়েছে, কিন্তু দেখেন মাহফুজ বারবার ধরা পড়ে, কিন্তু তারপর আবারও নতুন নতুন প্রোপাগান্ডা সামনে আনে, মানে পেছনের বিষয়টা ধামাচাপা দেওয়ার জন্য নতুন অভিযোগ। কামকাজ নাই, গুরুত্বপূর্ণ মন্ত্রী, অনেকগুলো মন্ত্রণালয় সামলান, রাতে ঘুমান না, স্ত্রীকে সময় দেন কখন? এবাদত বন্দিকে তো লাগে না, বিয়ে করেছে জামাত পরিবারে, কিছুটা আমল আখলাক তো দরকার আছে। গভীর রাতে উঠে ফেসবুক পোস্ট দেন, তাহলে দাপ্তরিক কাজ মন্ত্রীর কাজ করেন কিভাবে? আবার এনসিপি ডিফ্যাক্টো লিডার এবং এনসিপির রাজনীতির প্রতিষ্ঠার জন্য এই জামাত বিরোধিতা তার বড় প্রজেক্ট। দর্শক, উদ্ভট অনেক কথা বলছে যেগুলো হাস্যকর, যেগুলো মিথ্যাচার, নিতান্তই মিথ্যাচার। কি ধূর্ত এই মাহফুজ, ওকে আমি এখন বলি মাহফুজ জিয়া। মারাত্মক পরিমাণে একটা বাটপার টাইপের ছেলে এই মাহফুজ জিয়া। কি করণীয় জামাতের? ইনকিলাব মঞ্চের শরীফ হাদি যেটা বলেছেন না আমার বন্ধু, শাহবাগ নিয়ে যারা রাজনীতি করতে চাইবে আবার ওদের জিপ টেনে ছেড়ে ফেলতে হবে, প্রতীকী অর্থে এই মাহফুজ জিয়ার জিপ টেনে ছেড়ে ফেলতে হবে। আমি যখন কথা বলছি তখন পর্যন্ত এই মাহফুজ জিয়ার বক্তব্যের কোনো জবাব জামাত ইসলামী অফিসিয়ালি দেয়নি, সাথে সাথে জবাব দেওয়া উচিত এবং সারা দেশে জামাত শিবির উচিত এই মাহফুজ জিয়ার বিরুদ্ধে মিছিল করা, ওর কুশপুত্তলিকে দাহ করা উচিত, ওকে বুঝিয়ে দেওয়া উচিত কত দানে কত চাল, ওর পক্ষে যে কথা বলবে ওরও খবর আছে। ওই শরীফ হাদি যেটা বলেছে ইনকিলাব মঞ্চের, জিপ টেনে ছেড়ে ফেলতে হবে, শাহবাগীদেরকে প্রোটেক্ট করা রাজনীতি মারাইছ, কঠিন হুঁশিয়ারি দিতে হবে জামাত শিবিরকে। ওইসব উপদেষ্টাগুলো গোনার টাইম আছে নাকি? এটাকে হাসিনার আমল যে উপদেষ্টাদের ভয় পাবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা মিছিল করেছে, সেখানে এই মাহফুজের বিরুদ্ধে বলেছে। ছোট ছোট ছেলেরা মাহফুজের চাইতে অনেক জুনিয়র, এরা বলছে তুমি যে মাহফুজ তুমি কি শুরু করেছো? আর আমরা তো বলি মাহফুজ যে কেন আমাদের স্টুডেন্ট। তো দর্শক, জামাত শিবির কি করণীয় আশা করি বোঝাতে পেরেছি। এই মাহফুজ যারা জামাত শিবির বড় ক্ষতি করতে চায়, মানে কারণ একটাই, যে নিজেকে জামাত বিরোধী সাবেক শিবির না এটা প্রমাণ করতে, বা শিবিরের সাথে সাবেক শিবির এটা তো বলে লাভ নেই, শিবিরের সাথে ছিল এটা তো এস্টাবলিশ, কিন্তু এখন তিনি জামাতি আদর্শে ধারণ করেন না, তিনি পালনবাদী শাহবাগী অমুক তমুক, এটা বোঝানোর জন্য পাগল হয়ে গিয়েছেন, এই জন্য উদ্ভট কথাবার্তা বলছেন। সাপোজ যখন জামাতের লোকজন তাকে গালাগালি করবে, তখন বিএনপির লোকজন তাকে আপন মনে করবে, শাহবাগী আপন মনে করবে, এটাই চান, এটাই মাহফুজা চায়, সহজ হিসাব। তো দর্শক, কি উদ্ভট কথাবার্তা। ছোটকাল থেকে নাকি মাহফুজা জানে যে জামাত আলেম ওলামা বিরোধী, অথচ এই মাহফুজের শিবিরের সাথী ছিল, 14 গোষ্ঠী জামাত, বিয়ে করেছে জামাত পরিবারে। মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান মাহফুজের পোস্ট শেয়ার করেছেন, যদি তিনি বলেছেন পোস্ট শেয়ার করা মানে এটা না যে ওটা সমর্থন করি। কি মিথ্যা কথা, যে ছোটবেলা থেকে নাকি জানে যে জামাত আলেম ওলামা বিরোধী, অথচ নিজেই শিবিরের সাথে ছিল। এরপরে শর্ষিনাপন্থী মাদ্রাসায় নাকি পড়েছে, মানে নিজেকে জামাতের সাথে, অথচ এই আলেম পাস করেছে, দাখিল পাস করেছে শর্ষিনাপন্থী মাদ্রাসা থেকে, কিন্তু আলেম পাস করেছে তামরির মিল্লাত জামাতপন্থী মাদ্রাসা থেকে। মানে কি উদ্ভট কথাবার্তা, মিথ্যা, জনগণকে বোকা বানাচ্ছে, শাহবাগীদের প্রিয় হওয়ার চেষ্টা করছে, নিজের একটা স্বতন্ত্র রাজনীতি দাঁড় করানোর চেষ্টা করছে। এটাই হচ্ছে তার রহস্য। আরেকটা রহস্য তো বললাম যে এটি আজহারুল ইসলামের মুক্তি এবং জামাতের নিবন্ধন ইস্যুতে কলকাঠি নাড়ছে এই মাহফুজা, ওকে ধরতে হবে। জামাতের লোকজন জেগে উঠুন। পুলিশ সমন্বয়কদের ভয় পায়, সালাম দেয়, মন্তব্য মাসুদ কামালের। আইনের দৃষ্টিতে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার যতটুকু দাম পুলিশের কাছে আমারও ততটুকুই দাম হওয়া উচিত বলেছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। তিনি বলেন, পুলিশ এখন কাকে দেখে সালাম দেয়? সমন্বয়কদের দেখে। সমন্বয়করা নিজেরা যে চাঁদাবাজ হয়েছে তা নয়, তাদের চাঁদাবাজ বানিয়েছে পুলিশ। সমন্বয়করা এখন কি অবস্থানে আছে জানতে চাইলে মাসুদ কামাল বলেন, জুলাই আন্দোলনের সাফল্যের পরে দেশ তো আগের মতোই আছে, অফিস আদালত আগের মতোই আছে, সেগুলো আগের মতোই তদবিরে চলে।
দেশের লোকজন আগের মতোই একে অপরের বিরুদ্ধে মামলা দেয়। একটা উদাহরণ দিয়ে বলি, মনে করি একজন ভ্যানওয়ালাকে উপদেষ্টা আসিফ মাহমুদ ঝামেলা থেকে বাঁচিয়ে দিল। এখন ওইখানে যদি আসিফ মাহমুদ না যেয়ে আমি যেতাম তাহলে কি ছাড়তো? এটা একটা ভালো কাজ, কিন্তু এই কাজটাই যদি আমি করতে যেতাম তাহলে কি ছাড়তো না। আইনের দৃষ্টিতে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার যতটুকু দাম আমারও ততটুকুই দাম। প্রশাসনের ঢিলেঢালা আচরণে সমাজে দুষ্কৃতিকারীরা আশকরা পাচ্ছে, মন্তব্য রুহুল কবির রেজভীর। প্রশাসনের স্লোথ ও ঢিলেঢালা আচরণের কারণে সমাজে দুষ্কৃতিকারীরা নানাভাবে আশকরা পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রেজভী বলেন, বর্তমান সময় নির্যাতিত আসিয়াকে ধর্ষণের পর মৃত্যুর বিষয়টি কোনো মতেই দেশবাসী মেনে নিতে পারছে না। বর্তমান শাসনকালে মানুষের প্রত্যাশা ছিল তৃণমূলে অতি দ্রুত আইনের শাসন বলবৎ, কিন্তু প্রশাসনের স্লোথ ও ঢিলেঢালা আচরণের কারণে সমাজের দুষ্কৃতিকারীরা নানাভাবে আশকরা পাচ্ছে। মানুষের সমবেত ধ্বনি ন্যায় বিচার নিশ্চিত করা, কিন্তু সেটি যদি অনুপস্থিত থাকে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের গ্রহণযোগ্যতা হ্রাস পেতে থাকবে। আইনের শাসনের শক্ত কাঠামো তৈরি করা হলেই ন্যায় বিচার নিশ্চিত হবে।